সুপ্রিয় দেশ ও প্রবাসীর বিভিন্ন প্রান্তের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরগাঁও ইউনিয়নের আমার নিজ গ্রাম সোনারুয়ার আমারই বাড়ির দক্ষিণ পাশের আমার ধান ক্ষেতের পাশে। আজ 24 জানুয়ারি 2025। তো আমি আজকে লাইভ শুরু করতে যাচ্ছি আমার ধান ক্ষেতের পাশ থেকে। তো যে যেখান থেকে দেখছেন, আমি আশা করব আপনারা আপনাদের পরিচয় দেবেন। তো এই ধান ক্ষেতটাতে আজকে সার দেওয়া হয়েছে। ওই পাশের ধান ক্ষেতটা একটু আগে লাগানো হয়েছে, অলরেডি এটা কালো হয়ে গেছে। বিকেলবেলার রোদ্র উঠেছে। আজকে বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন ছিল, বিকেলের দিকে এসে এখন রোদ্র উঠেছে। খুবই মিষ্টি মাখা রোদ। তো যে যেখান থেকে আছেন বা দেখতেছেন, একটু পরিচয় দেবেন। তো আমি এমনিতে একটু আমার বাড়ির আশপাশ এলাকাটা একটু ঘোরাফেরা করব। এটা হচ্ছে আমার লটকন গাছ। এবছর বেশ লটকন ধরেছিল, আলহামদুলিল্লাহ। এই পাশে চায়নাচ্ছি লিচু। গাছে ফুল দেখা দিয়েছে। চায়নাচ্ছি লিচু খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং সাইজও বেশ বড় হয়। পাকার আগে মিষ্টি লাগে, এমন একটা অবস্থা। কিন্তু সমস্যাটা হলো যে চায়নাচ্ছি লিচুর ধরন বা ফলনটা খুব কম হয়, প্রতি বছর ওইভাবে ধরে না। এটা হচ্ছে ভারত সুন্দরী কুল। এগুলি বেশ কালার আসে, কিন্তু এখানে রৌদ্র না থাকার কারণে কালার আসে নাই। বর্তমানে মার্কেটে যে বড় বড় কালারফুল বড়িগুলি বিক্রি হচ্ছে, ওইটা ওই জাতেরই। ওই বড়িগুলি অবশ্য সাতক্ষীরার বড়ই। তারা কিভাবে তাদের এগুলো আগাম পাকিয়ে ফেলে, কোনো মেডিসিন হয়তো ব্যবহার করে, এমন শুনেছি। এটা ভারত সুন্দরী কুল, যেটা থাই আপেল কুল হিসাবে পরিচিত। সামনে আমাদের মসজিদ। এখানে কিছু মলি বাস রয়েছে। আমার বাড়ির পশ্চিম পাশ পুরাটাই খোলামেলা, কিন্তু এখানে অল্প একটু বলিবাস রয়েছে। অবশ্য বলিবাস তো প্রকৃতির সৌন্দর্যের একটা পার্ট বলা যেতে পারে। আমরা অনেক সময় লক্ষ্য করেছি, অনেকে ছাদ বাগানের মধ্যে বাঁশ লাগিয়েছে, এরকম ইউটিউবে আমি ভিডিও দেখেছি। সেই হিসাব করলে পরে দেখা যাবে বলিবাসটাও প্রকৃতির সৌন্দর্যের একটা অংশ। তো এখানে এই যে তেঁতুল গাছটা দেখতেছেন, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, একেবারে মিষ্টি সুস্বাদু। আমার এক খালাতো বোন সিঙ্গাপুরে গিয়েছিল, ওইখান থেকে তেঁতুল নিয়ে এসেছিল। আমার খালাতো বোন সালমা, দরগাঁও বাড়ি, সালাউদ্দিন পারভেজের বোন। সে সিঙ্গাপুর গিয়েছিল এক সময়, তখন বিছিয়ে এনেছিল, এটা লাগিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আম গাছে মুকুল ধরেছে, মোটামুটি বেশ ধরেছে। এটা হচ্ছে বাড়ি 11 12 মাসি আম।
সারা বছর এখানে আম থাকে। তো তার এই পাশে আবার একটা আছে 12 মাসি কাটিমন আম। গাছটাতে তেমন জোর নেই, এটা থেকে অনেক কেটে কলম দেওয়া হয়েছে বিদায় তার জোরটা কমে গেছে। তারপর একটু খাদ্যও লাগবে। কাটিমন আম কিন্তু আমের জগতে, 12 মাসি আমের জগতে সবচেয়ে সুস্বাদু আম। এটা একেবারে বলা যায় আম্রপালি আমের টিএসএস এর পরিমাণ এটাতে আরও অনেক বেশি, সেই কারণে বেশ মিষ্টি, আঁশ নেই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি। বাড়ির পশ্চিম পাশে এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটাতে প্রায় 20-25 ধরনের আমের কলম দিয়েছি আমি নিজে, উন্নত জাতের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে সকল ধরনের কলম আমি নিজেই দিতে পারি আলহামদুলিল্লাহ। এটা আমাদের বাড়ির পাশে একটা তেঁতুল গাছ। এখানে রয়েছে চায়না টক মিষ্টি কুল, চায়না টক মিষ্টি কুল। এই যে এই কুলগুলি অত্যন্ত সুস্বাদু, অর্থাৎ টক মিষ্টি। কিছু কুল আছে শুধু টকই লাগে, কিন্তু এটা মিষ্টি টক, সেরকম একটা আলাদা স্বাদের বড়ই এগুলো কিন্তু প্রচুর ধরে। সমস্যা হলো যে বাদুর এসে এগুলি সব সারা রাত্র একাধারে নিতেই থাকে। নইলে পরে এতদিনে বোধহয় যে বড়ই এসেছিল ডালা ভেঙে যাওয়ার কথা। এই যে এখানে দেখেন, এখানে কিছু বড়ই রয়ে গেছে। বাদুর না নিলে পরে এই ডালাগুলি এতদিনে ভেঙে যেত। তারপরও দেখেন কত বড়ই। এটা হচ্ছে চায়না টক মিষ্টি কুল। এটা আগাম হওয়ার কথা, কিন্তু গত বছর যেহেতু প্রথম কলম দিয়েছে সে কারণে একটু লেট হয়ে গেছে। এখানে আমি সামনে যাচ্ছি, এই যে এটা হচ্ছে দেশি আপেল কুল, যেটা খাওয়ার জন্য সবচেয়ে স্বাদের মিষ্টি কুলের মধ্যে এটা হলো দেশি আপেল কুল। একটু আগে দেখিয়েছিলাম থাই আপেল কুল। দেশি আপেল কুলের তুলনায় ওই কুলগুলো একটু মিষ্টি কম। এই যে দেখেন, তো এই বড়িটা জন্মস্থান হলো প্রথমে যে বাগিয়া, টুল্লা নামে পরিচিত। তার পুরো নামটা আমার জানা নেই, তো তাকে বলা হতো টুল্লার বড়ই। ওনার বাড়ি থেকে কে জানি এক সময় ইন্ডিয়াতে গিয়েছিল দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে একটা ছোট্ট চারা এনেছিল, সে বাগিয়ার টুল্লা বাড়ি থেকে এটার যাত্রা শুরু। বর্তমানে বাংলাদেশের সকল জেলায় এই টুল্লার বড়ই, যেটা আমরা দেশি আপেল কুল বলি, এই যে এটা সে বড়ই, দেশি আপেল কুল টুল্লার বড়ি হিসেবে পরিচিত। এবং টুল্লার বাড়ি থেকে প্রথমেই আমাদের বাড়িতে এটা শুরু হয় কলমের মাধ্যমে। অবশেষে এখন সারা বাংলাদেশে এই বড়ই ছড়িয়ে পড়েছে। তো সবচেয়ে সুস্বাদু বড়ির মধ্যে এই টুল্লার বড়ির কোনো জুড়ি নেই। যত বড়ি বাংলাদেশে আবিষ্কার হোক না কেন, সবচেয়ে স্বাদের বড়ি হচ্ছে
এই টুল্লার বড়ই তথা দেশি আপেল বড়ি যেটাকে আমরা বলি। তো এখানে রয়েছে এই যে বল সুন্দরী, বলের মতো গোলাকার, এই যে সেই কারণে বোধহয় এটার নাম বল সুন্দরী রাখা হয়েছে। এগুলি এখনো পাকা শুরু হয় নাই, দেরি হবে বেশ। এগুলির ফলন বেশ ভালোই ধরে, তবে বাদুরের খুব প্রিয়, বাদুর খেয়ে ফেলে, নাইলে পরে আরও অনেক বড়ি গাছে থাকতো। তো আমার বাড়ির পশ্চিম দিকের এই পাশটা মূলত বড়ই গাছই বেশি, দেখেন সব বড়ই গাছ। তো আমি এখন আস্তে আস্তে আমার বাড়ির উত্তরের দিকে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমার সম্মানিত, আমার প্রিয় স্যার মোহাম্মদ শামসুজ্জামান স্যার দেখতেছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আসলে আপনাকে অনেক ফিল করি স্যার। তো দীর্ঘদিন যাবৎ স্কুলে আসা হচ্ছে না, নানা ব্যস্ততা। আসলে পৃথিবীটা সবাই আসলে ব্যস্ত কেমন জানি। তো শামসুজ্জামান স্যারকে সোনারুয়া গ্রামের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আমি এখন আমার বাড়ির উত্তর পাশের দিকে চলে এসেছি। এই পাশে মূলত আম গাছই বেশি, উত্তর পাশে। তো আমার একটা শখের বিষয় হলো, আমি যখনই নার্সারিতে যেতাম, মানে নার্সারিতে যত ধরনের দেশি বিদেশি, বিশেষ করে রাজশাহী এলাকার যত ধরনের আম রয়েছে, আমি এটা সংগ্রহ করার চেষ্টা করতাম। এই ব্যাপারে আমার কোনো কার্পণ্য ছিল না, বিশেষ করে গাছ লাগানোর ক্ষেত্রে। এটা আম হোক বা যে কোনো ফলের গাছই হোক, যেটা আমার চয়েসে আসবে, এটা দাম যতই হোক, এই ব্যাপারে আমার কোনো কার্পণ্য থাকে না। অবশ্য যে কোনো ফলের আইটেম যখন প্রথম নতুন বের হয়, এটা আম হোক বড়ই হোক, প্রথম কিন্তু ভ্যালুটা একটু খুবই বেশি হয়। 1-2 বছর গেলে পরে আস্তে আস্তে এটার দামটা কমে যায়, কারণ নার্সারির লোকেরা তখন নিজেরাই কলম করে নতুন করে আবার তারা চারা বাড়াতে পারে, তখন আস্তে আস্তে দামটা কমে যায়। তো হাঁটি হাঁটি পা পা করে অবশেষে আমি একেবারে বাড়ির উত্তর পাশে চলে এসেছি। তো আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমাদের জমি জমা, চালা জমি বলেন আর শাল জমি বলেন, সব একেবারে বাড়ির চারপাশে, উত্তর, পশ্চিম, দক্ষিণ, অবশ্য পূর্ব পাশটা অন্যদের, পূর্ব পাশটা আমাদের অফ রয়েছে, আমার প্রতিবেশীদের বাড়ি এদিকে। তো এই যে দেখতেছেন, এটা আমাদের চালা জমি। তো এক সময় এই জায়গাটুকু একেবারে বরাক বাড় দিয়ে পরিপূর্ণ ছিল, গভীর জঙ্গল বলতে পারেন। কিন্তু এখন অবশ্য বরাক বাসটা লাভজনক, কিন্তু শখের বশবর্তী হয়ে এখন এগুলো সব ফলের গাছ, বিশেষ করে উত্তর পার্শ্বটা আম গাছই বেশি। তবে পারিবারিক নিত্য প্রয়োজনে এখানে কিছু বাঁশ রেখে দেওয়া হয়েছে, মলি বাঁশ, বরাক বাঁশ। আমি একেবারে আমার বাড়ির থেকে একটু উত্তর দিকে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘদিনের স্বপ্ন যে এখানে একটা পাকা রাস্তা, আমাদের বাড়ির পূর্ব পার্শ্ব দিয়ে এই রাস্তাটি চলে গেছে। তো রাস্তাতে ইতিমধ্যে বক্স কেটে বালি ভরাট করা হয়েছে, আজকে পানিও দেওয়া হয়েছে, এখন রোলার দিয়ে ডলা হচ্ছে।
তো এই কয়দিন আমাদের চলাফেরায় বেশ সমস্যা হয়েছিল বালি থাকার কারণে। তো আমি হাঁটি হাঁটি পার করে অবশেষে আমার চালা জমির একেবারে উত্তর প্রান্তে চলে এসেছি। এখানে আমাদের এই পাশে আমাদের কবরখানা, এখানে আমার আব্বাজির কবর, তারপরেরটা আমার জ্যাঠার কবর, তারপর দাদা দাদির কবর। আর এই যে জাম গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার রাহিলা ফুপুর কবর। ওনার এক ছেলে, মানে ওনার বিয়ে হয়েছিল দেওনা আব্বাসি বাড়ি। তো একসময় আমাদের দেশে কলেরা মহামারী ছিল ব্যাপক। তো বাপের বাড়িতে এসেই উনি মারা গিয়েছিলেন। সেই সুবাদে আমার ফুপুর কবরের ওপরেই এই জাম গাছটি, আপনারা চিনে থাকবেন মরহুম আব্দুল ওয়াহাব মোল্লা, যিনি করিহাতা ইউনিয়নের একসময় চেয়ারম্যান ছিলেন। আমার এই ফুফাতো ভাই নুরুকে উনি লালন পালন করেছিলেন মা মারা যাওয়ার পরে। তো এটা হচ্ছে সেই কবর। এটা হচ্ছে আমার আদরের অত্যন্ত প্রিয় মুজাহিদুল ইসলাম মামুনের কবর। তো এটা হচ্ছে উত্তরপাড়া মাঝি বাড়ি। এই রাস্তাটি, এই পাকা রাস্তাটি একেবারে মাঝি পাড়ার ভিতরে ঢুকে সদু মেম্বারের বাড়ি হয়ে, বাগিয়া কামাল স্যারের বাড়ি হয়ে, বাগিয়া ঈদগাহ মাঠ হয়ে একেবারে নদীর পাড়ে গিয়ে মিশেছে, খালের ঘাটের একটু দক্ষিণ দিকে। এখানে আমাদের বাঁশের ঝাড় ছিল, একেবারে লণ্ডভণ্ড করে ফেলা হয়েছে। অবশ্য আগে বাঁশগুলি বিক্রি করলে এত ক্ষতি হতো না, আমি সেভাবে খেয়াল করি নাই। তো এই রাস্তাটি আবার এই পাশে আমাদের বাড়ির পূর্ব পার্শ্ব দিয়ে মরহম মুস্তাউদ্দিন মাস্টার সাহেবের বাড়ির পূর্ব পার্শ্ব দিয়ে, আফতাবউদ্দিন মাস্টার বাড়ির পূর্ব পার্শ্ব দিয়ে একেবারে ব্যাপারী বাড়ি, মজিবুর ব্যাপারী বাড়ির পাশে গিয়ে সংযোগ হয়েছে। তো এখানে কিছু বাঁশ রয়েছে, বরাক বাঁশ, মলি বাঁশ। এগুলি আমাদের পারিবারিক প্রয়োজনে এগুলি রেখে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আমাদের বাড়ির একজন ভাতিজা মনিকা দেখতেছে, শাহাবুদ্দিন তো গাজীপুর থেকে আমাদের শাহাবুদ্দিন ভাই দেখতেছে। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তারপর আমাদের আরেক ভাই দেখতেছে, এমডি আব্দুল আল মামুন। মামুন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাকে আমার এই লাইভের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে আমার এক প্রিয় ভাতিজা ব্রাহ্মণখোলা গ্রামের মরহম আব্দুল খালেক সাহেবের ছেলে, সম্ভবত তার নামটা হচ্ছে দেলোয়ার, আমি যতটুকু জানি, সে দেখতেছে। আসসালামু আলাইকুম দেলোয়ার, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তো যে কথা বলতেছিলাম, এই রাস্তাটি একেবারে 12 ফিট প্রশস্ত হতে যাচ্ছে। তো সেই সাথে আমি রাস্তার বাম পাশে হাসানিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সবার প্রিয় স্যার বাহালুল স্যার, আমার ছোটো ভাই, তার বাড়িটা সেই মাকে একটু দেখিয়ে নিচ্ছি। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, সুদূর প্রবাসে থেকেও যেন আমাদের এই প্রিয় সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, এক অপরূপ সৌন্দর্যের রাজধানী হচ্ছে এই বাংলাদেশ। তো সুদূর প্রবাসে যারা দীর্ঘদিন রয়েছেন,
তারা যাতে দূর থেকেও নিজের জন্মভূমিকে একটু দেখতে পারেন, একটু উপভোগ করতে পারেন, সেই চিন্তা থেকে মূলত আমি ভিডিওগুলি করে থাকি প্রবাসীদের জন্য। তো এই পাশে বারুল স্যারের ছোটো ভাই রুকনের টিন সিট বিল্ডিং, তার পূর্ব পাশে বিশাল খোলা মাঠ। আসলে যারা দেশের বাইরে রয়েছেন, দেশের প্রতি, জন্মভূমির প্রতি যে কী গভীর টান, কত যে ভালোবাসা, এটা একমাত্র আমার মনে হয় তারাই বেশি উপলব্ধি করেন। সে কারণে আমার প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্য করেই আমি মূলত এই ভিডিওগুলি করে থাকি। প্রবাসী ভাইদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না দেশের মানুষেরা, কারণ তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এই প্রবাসী যোদ্ধারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে, যা না বললেই নয়। তো প্রবাসী ভাইদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি লাইভ থেকে। আমি আশা করব বর্তমান সরকার প্রবাসীদের বিদেশ যাওয়া এবং আসার ক্ষেত্রে বিমানবন্দরে তাদেরকে যেন সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা করা হয়। তো আমি আবারও বারুল স্যারের বাড়ির পূর্ব দিক থেকে আবার পশ্চিম দিকে ব্যাক করছি। সেই সাথে আপনারা এই বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতির রূপ উপভোগ করুন। তো আমি লাইভে কমপক্ষে আধা ঘন্টা থাকবো, আধা ঘন্টার কম নাকি লাইভ হয় না। তো আমি আবারও সেই পাকা রাস্তা যেটা হতে যাচ্ছে সেদিকে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমার এক ছোট্ট ভাই লোকমান দেখতেছে। আসসালামু আলাইকুম লোকমান, কী অবস্থা, কেমন আছো? তো এখানে মরহুম মেয়ারউদ্দিন মৌলানা সাহেবের কবর দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশে, এবং তার সাথে ওনার সহধর্মিনীর কবর একই সাথে। বাম পাশে বিশাল বিশাল আকারের বড়ি বাগান। অবশ্য এই বড়িগুলি সবই একসময় দেশি আপেল কুল ছিল, যেটাকে আমি ভিডিওর প্রথমে বলেছি টুল্লার বড়ি হিসাবে যেটা পরিচিত, যে বড়ি এখন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। এই যে এগুলিও টুল্লার বড়ি ছিল, এখন অবশ্য আগাম টক কুলে রূপান্তরিত করা হয়েছে। তো আমি একটু বড়ির কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এগুলি এই টক কুলগুলোর একটা সুবিধা হচ্ছে এই যে এগুলি প্রতি বছরই প্রচুর ধরে, মানে কোনো বছরই এটা মেদ যায় না। দেখেন এই গাছ থেকে কিন্তু অনেক বড়ই পেরে ফেলা হয়েছে, তারপরেও দেখুন কত কুল, কত বড়ই। তো আমি আবারও আমার সেই নতুন রাস্তার দিকে চলে আসলাম। এই পাশে দেখেন শুধু বড়ি গাছ আর বড়ি গাছ, অসংখ্য বড়ি গাছ। এটা একেবারে অনেক সামনে গিয়েছে, আমি আর ওইদিকে যাব না। তো এই নতুন রাস্তাটি বক্স কেটে বালি ফেলা হয়েছিল, আজকে পানি দিয়ে এগুলি রোলার দিয়ে ডলা হচ্ছে। সেই সাথে বলে রাখি এটা হচ্ছে মরহুম মেয়ারউদ্দিন মৌলানা সাহেবের বাড়ি। উনি নেই, ওনার বাতি যারা এখানে আছে। এই পূর্বশের ঘরটা হচ্ছে জামাল মোড়লের বাড়ি, আর দক্ষিণ পশ্চিম উত্তরের ঘর হচ্ছে জালাল মোড়লের বাড়ি, যার ছেলে হচ্ছে অ্যাডভোকেট মারুফ।
তো আমি এখন দক্ষিণ দিকে এগোচ্ছি। দেখেন এই পাশে আবারও দেখিয়ে নিচ্ছি বড়ই গাছ। এই যে রাস্তাটা সোজা ইটের সোলিং করা রাস্তা, সোজা আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করেছে। মূলত মসজিদের সুবাদে এই রাস্তাটি। এই পাশে এই রাস্তার এই পাশে মূলত আমার জমিগুলো। এখান থেকে শুরু হয়ে পশ্চিম পার্শ্ব ঘিরে উত্তর পার্শ্ব ঘিরে একেবারে এই রাস্তায় লেগেছে। আমাদের গাছগুলি বিক্রি করে দেওয়া হয়েছিল এক ব্যাপারীর কাছে। ইতিমধ্যে বড়ই একেবারে ডালা কেটে পেরে ফেলা হয়েছে। একটু সহজে বড়ই সংগ্রহ করা হলো। অবশ্য আরও দীর্ঘদিন বড়ইগুলি গাছে থাকতো। ব্যাপারী সব একটু আগেই ডালা কেটে দিয়েছে, জানি না গাছগুলি কী অবস্থা হয়। তবে গাছে হয়তো বা একটু পানি দিতে হবে ব্যাপক হারে, নাইলে হয়তো বা এখন তো অনেক শীতকাল, সে কারণে বড়ি গাছগুলি একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হচ্ছে মরহুম মেয়ারউদ্দিন মোল্লা সাহেবের ভাতিজা জামাল মোড়লের দেশি আপেল কুল, যেটা আমি আগেই বলেছি স্বাদের জগতে এর চেয়ে স্বাদের কোনো বড়ই নেই বলতে পারেন। সেই স্বাদ, সেই মজা। সেই স্বাদ বলে একটা শব্দ আমাদের সমাজে বেশ বহুল প্রচলিত, সেই কারণে আমি বলে নিলাম সেই স্বাদ। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। কিছুক্ষণ আগে রোলার দিয়ে এই রাস্তা ডলা হয়েছে, সম্ভবত একটু সামনে চলে গেছে। রাস্তার বাম পাশে এবং ডান পাশে খোলা ধান ক্ষেত, পাখির কলকাকলিতে মুখরিত চারদিক। সে এক অসাধারণ চমৎকার দৃশ্য, যা আমি হয়তো বা আমার ভাষায় আমি প্রকাশ করতে ব্যর্থ হচ্ছি। যারা একটু কবি, যারা দু এক লাইন লিখতে পারে, কথার মধ্যে যারা ফুল ছুরি বসাতে পারে, তারা হয়তো সুন্দরভাবে একটা বর্ণনা দিতে পারত। কে আসছে গো? আপনারা কে? অনেক লজ্জা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো? ভালো, লজ্জা থাকা ভালো। নারীর লজ্জা হচ্ছে নারীর ভূষণ। হ্যাঁ, আমি চলতে চলতে একেবারে চলে আসলাম। এটা হচ্ছে মরহম মুস্তাউদ্দিন মাস্টার সাহেবের কবর, ওনার সহধর্মিনীর কবর, ওনার এক মেয়ে মাহমুদা খাতুন শিখার কবর। এই যেখানে তো মুস্তাউদ্দিন মাস্টারের কেউ নেই, শুধু রয়েছে তারই এক ছেলে মোখলেসুর রহমান সজীব, লন্ডন প্রবাসী। আল্লাহ তাকে অনেক মেধা দিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। আসলে এই সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে কেউ যদি কাঙ্ক্ষিত মানে পরিবর্তন করতে চায়, তাহলে মেধার কোনো বিকল্প নেই। তবে এটাও সত্য যে মেধাটা যদি সৎ পথে পরিচালিত হয়, সত্য পথে পরিচালিত হয়, তাহলে তা একটা সমাজের জন্য, একটা দেশের জন্য তথা গোটা পৃথিবীকে সুন্দর করে বাস উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য মেধা হচ্ছে একটা জরুরি জিনিস। আমাদের সমাজটা আসলে এরকম যে আমাদের সমাজে এমনিতেই সৎ লোকের বেশ অভাব রয়েছে, কিন্তু মুরব্বীরা যে কথাটা বলে তারপরও কিন্তু সৎ লোক কম হোক আছে। না থাকলে পরে মুরব্বীরা বলে থাকে যে দুনিয়া কিয়ামত হয়ে যেত। কিন্তু সবচেয়ে সমস্যাটা হলো আমাদের সমাজে যাদের মধ্যে সততা রয়েছে, তাদের মধ্যে সমাজের ড্রাইভিং করা, সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অনেকাংশই কম।
আর যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, কেন জানি তাদের অধিকাংশ ক্ষেত্রে সততার অভাব রয়েছে। এই যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমরা 1971 সনে সেই পশ্চিমা শাসকদের জুলুম শোষণের নিষ্পেষণে আমরা এদেশ ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছি। 1971-এর 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছি। কিন্তু অপ্রিয় হলো সত্য, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। কিন্তু ওনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল বাংলাদেশকে একটা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বেকারত্বমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, কিন্তু সেই সোনার মানুষ পাওয়াটাই দুষ্কর ব্যাপার। সেই সোনার মানুষ গড়ার কোনো পরিকল্পনা আমাদের কোনো শাসকদের অতীতেও ছিল না, বর্তমানেও নেই। দেখতে দেখতে দীর্ঘ 53 বছর পরে এসে আবার শোনা যাচ্ছে বা বলা হচ্ছে 24-এর 5ই আগস্ট আবার দেশ স্বাধীন হলো। এটা বললেও কিন্তু খারাপ শোনা যায়। এটা বললে অনেকে ভাবতে শুরু করে তাইলে বুঝি 71-এর স্বাধীনতাকে খর্ব করা হলো। না, 71-এর স্বাধীনতাকে কোনোভাবে খর্ব করা উচিত হবে না। তবে একটা প্রশ্ন জাগে, তাহলে কি আমরা খালি বারবার স্বাধীন হতেই থাকবো? বারবার এদেশের কত মা বোনের বুক খালি হচ্ছে। যাদের খালি হয় তারাই বোঝে যে সন্তান হারানো, আপনজন হারানোর মধ্যে যে কত বেদনা, কত কষ্ট একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। তো যাই হোক, এবারও 24-এর 15ই আগস্ট না 5ই আগস্ট পর্যন্ত এদেশে প্রায় 2000 লোকের শাহাদাত বরণ করতে হয়েছে। 30,000-এর ওপরে লোকের সংখ্যা যাদের চোখ হারিয়েছে, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ যারা হারিয়েছে। তারপরও এখন এই বাংলাদেশে চলছে সন্ত্রাসের রাজত্ব, চাঁদাবাজের মহড়া। তাহলে কি আমাদের এই বাংলাদেশ বারবার খালি স্বাধীন করতেই হবে? এটা কি আশা করা যায়? তাই আসুন না, আমরা একটু শপথ নেই। এই ক্ষণস্থায়ী পৃথিবী, যে পৃথিবীর শুরু আছে কিন্তু শেষ নেই, না শুরু আছে শেষও আছে, কিন্তু মৃত্যুর পরের যে জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই অনন্তকালের জীবনের পাথেও আমরা কেন সংগ্রহ করি না ভাই? আসলে এত ওয়াজ তো লাগে না। আমাদের চলে যেতে হবে, এবং চলে যেতে হবে এটা এরকম না যে আমি আরও 10 বছর বাঁচবো অথবা 20 বছর আমার হায়াত হবে, অথবা আরও 70 বছর আমার হায়াত হবে। আমি যে কোনো সময় চলে যেতে পারি। আমি যখন কথা বলতেছি 2 সেকেন্ড পরে হঠাৎ পরে মারা যেতে পারি। এটাই তো সবচেয়ে বড় ওয়াজ। এটাকে যদি আমরা লালন করি, হাসরের মাঠে অনেক পাপীরা বলবে আল্লাহকে, এটা কোরআনের আয়াত, যে আল্লাহ আমাকে দুনিয়া আবার পাঠাও, আমি তোমার ভালো কাজগুলি করে আসবো। তাহলে আসুন না ভাই, আমাকে সহ, আমি অন্যকে শুধু বলছি না, আমার নিজেকেও আমি বলতেছি, আসুন আমরা সবাই এই ক্ষণস্থায়ী পৃথিবীর ক্ষমতা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা একটা সুন্দর সমাজ গঠনের চেষ্টা করি, যে সমাজে থাকবে না কোনো হানাহানি, যে সমাজে থাকবে না কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, মাস্তানি, মাদকাসক্ত, যে সমাজে মানুষের নারীর সার্বিক ইজ্জতের নিরাপত্তা থাকবে। আমরা চলুন না ওই সমাজ গঠনের জন্য চেষ্টা করি, যে সমাজ গঠনের মাধ্যমে আমরা দুনিয়াতেও আমরা শান্তি লাভ করব, সেই সাথে মৃত্যুর পরের যে অনন্তকালের জীবন, সে জীবনও আমরা শান্তি বা স্বস্তি, কাঙ্ক্ষিত জান্নাত আমরা পাবো।
দুনিয়াটা তো হচ্ছে সেই পরকালের শস্য ক্ষেত্র। তাহলে আমরা কেন আমরা এভাবে উদাস রয়েছি? আমি তো যে কোনো সময় চলে যেতে পারি। তাই আসুন না ভাই, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধু যে সুন্দর স্বপ্নের ক্ষুধা দারিদ্র বেকারত্ব মুক্ত একটা সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই সমাজের জন্য দল মত নির্বিশেষে চলুন না ভাই, দেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। তো এই যে দেখেন রোলার এই পর্যন্ত চলে এসেছে। এই পাশে হচ্ছে মরহম আফতাবউদ্দিন মাস্টার সাহেবের বাড়ি। তো এখানে তাদের একটা পুরনো পুকুর রয়েছে, এটা পুনঃখনন করা হয়েছে। এটা আগেই বলেছি লাইভ এসে যে এখানে চারদিক বাউন্ডারি করার ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে একটা সুন্দর ঘাট হবে। কোনো জ্যোৎস্না মাখা চাঁদনী রাতে এই ঘাটে বসে প্রকৃতিকে উপভোগ করা আমার মনে হয় সেই সুন্দর হবে, যেটা বলা হয় সেই মজা হবে। তো সেদিকে আর যাচ্ছি না, আমি আস্তে আস্তে এখন বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। আমি এই পর্যন্ত এসেছিলাম মূলত রোলার মেশিনটা আপনাদের দেখানোর জন্য। এই রোলার মেশিনটা যে পরিচালনা করতেছে ওনার সাথে কথা হয়েছে। ওনার বাড়ি আমাদের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার এলাকাতে ফরিদপুরে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে উনি মূলত রোলার মেশিনটা চালায়। আপনার ইয়ে বন্ধ কেন? এটা চলে না কেন? চলবে না? কি রাগ করছেন? আজকে আর চলবে না? আজকে চলবে, একটু পানিটা একটু বসলি পরে তাহলে চলবে। আচ্ছা, আপনার নামটা তো বলে গেছি, কি জানি? সিরাজুল ইসলাম। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা করতে পারিনি, 4-5 পর্যন্ত লেখাপড়া। 4-5 পর্যন্ত বললে তো আপনি উচ্চশিক্ষিত না, বাংলাটা পড়তে পারলি আর লেখাপড়া। আমি এটাকে মেয়ে অনার্স কমপ্লিট করলাম, আমার মেয়ের যাও কি পড়াইছে না, আপনি যথেষ্ট পড়ছেন। আমাদের দেশে দেখেন যে সবচেয়ে বেশি সন্ত্রাস কোথায় হয়? বিশ্ববিদ্যালয় হয় না? তাহলে তারা এত লেখাপড়া করে তারাও যদি সন্ত্রাসী হয় তাহলে তো মেলে না। তো আমার বড় বোনই ছোট ছেলে। আপনি কোনো সময় সন্ত্রাস করছেন? বড় করছেন? ও তাই? না, আমি আপনার সর্বহারা ছিলাম। ও তাই? সর্বহারা তো ভালো, মানে তাদের নিয়ত উদ্দেশ্য ভালো, কিন্তু এই উদ্দেশ্য সফল হবে না। তো আপনারা তো ওই যে কি বলে কমিউনিজম, বাম রাজনীতি না? পূর্ব বাংলা সর্বহারা পার্টি। মানুষ মারছেন কিছু? ও আচ্ছা, ও আমাদের এলাকা ছিল কত শোনা জানি যে 2088 বন্যার সময় নাকি সর্বহারা। তো আপনার তো বোধহয় বেশ পড়াশোনা করছেন, বইটি পড়েন নাই? সর্বহারা তো পড়াশোনা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক না। এখন তো সর্বহারা যারা যায় তারা তো বের হতে পারে না সহজে। না, বের হতে পারে না, সহজে বের হতে পারে না। তো আপনি কি বের হয়ে গেছেন অলরেডি? আমি পালাই আসছি। ও আচ্ছা আচ্ছা। এখানে আমার একজন ভাই আছে বঙ্গবন্ধুর সৈনিক। ওই দিকে কই যাইতেছেন? তো কিছুদিন আগে শপথ নিছে আর বঙ্গবন্ধুর সৈনিকগিরি করবে না।
এবার হুজুর গড়লে ভোট দিয়া বলে একটু দেখবো কি অবস্থা। আল্লাহ, কি আসলে হুজুরটা ভোট পাইব নাকি এবার? ইনশাল্লাহ না, কত তো ইয়া আঙ্গর পাবলিকের ভোট তো লড়বড় হয়ে যায়, বেশিক্ষণ থাকে না। কেন দিকে কইব কোন মার্কাত ভোটটা বেশি ভরে গো? আমার সাপ গো, বসাব কোন মার্কাত ভোট বেশি ভরে? কই ওই যে ইয়া বদনা মার্কাত ভোট বেশি পড়তেছে। কই তাইলে ফেল ফাটিত ভোট দিয়া লাভ নাই, খালি বদনা মার্কাত মারো। তো আমাদের দেশের জনগণের অবস্থাটা হচ্ছে এরকম, যেটাকে বলা হয় ভোটের গৈর আর হিলের গৈর। তো আমি আশা করব আগামীর বাংলাদেশে যদি এদেশের মানুষ পরিবর্তন চায়, তাইলে সেই পুরানো যে দলগুলি এদেশে পরীক্ষিত হয়ে গেছে অলরেডি মানুষের কাছে, এদেশের জনতার কাছে, তাদের পরিবর্তন ছাড়া আমার মনে হয় না বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। ভাইজান এদিকে ভাই, এই যে ভাই, কি বিপ্লব মামু, কি অবস্থা? সামনে বোর্ডের কি খবর? হুজুর এবার কুলাইতে পারবো? মানে পুকুরে মানে পুকুরে মাছ অনেক আছে, মানে মাইরা আনতে হইব, তাই না? আচ্ছা, আচ্ছা, অনেক পরিবর্তন হবে, বোঝা মুশকিল। দেশের রাজনীতি কি হয় বোঝা মুশকিল। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আস্তে আস্তে আমি বাড়ির দিকে চলে যাব। তো আমার পাশে থাকুন। আচ্ছা বিপ্লব মামু, ওই যে এখানে যে বাংলো ওয়ালটা, এটার কি কোনো বিকল্প ব্যবস্থা করবে না? না, এটা কি একটু তো এখানে যে একটু মাটি উঠায়া এটা ঠিক করা যায় না নাকি? প্ল্যান আছে কিনা? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আগে যেটা বলেছি, এখানে পুকুরের চারপাশে বাউন্ডারি ওয়াল করা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, স্বপ্ন ভঙ্গের বিষয় যে পশ্চিম পাশের ওয়ালটা অলরেডি ফেটে গেছে, যা খুবই দুঃখজনক। যে শখ করে চারপাশে ওয়াল করা, এখানে একটা গার্ড করা, শখের অনেকটা স্বপ্ন আসলে ভঙ্গুর হতে চলেছে। তো আশা করি এটা একটা বিকল্প রিপেয়ারিং ব্যবস্থা আমার ভাতিজা শাহিনুল আলম রিপন করবে। তো সেই দিনের অপেক্ষায় রইলাম, যেদিন এখানে একটা গার্ড বাঁধা থাকবে, কোনো চাঁদনি রাতে এসে এই মামুগোর সাথে বসে আড্ডা দিব। তো যাক, কথা আর বাড়াচ্ছি না, বাড়ির দিকে যাচ্ছি। ইতিমধ্যে আমার অনেক দর্শক চলে এসেছে। বাতেন সরকার, আসসালামু আলাইকুম, কেমন আছেন বাতেন ভাই? আশা করি ভালো আছেন। আরেক ভাই দেখতেছে শরীফ কামাল হোসেন, আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, অবশ্য বাড়ি পর্যন্ত দেখি যাওয়া যায় কিনা। ইতিমধ্যে আসর নামাজের সময় গনিয়ে এসেছে। তো এই পাশে আমার ভাতিজা শামসুল আলম বিটুর একটা বড়ই গাছ আপনাদেরকে দেখাই। মরহম আফতাবউদ্দিন মাস্টারের ছেলে শামসুল আলম, তার বড় ভাই আরেকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কন্ট্রাক্টর শাহিনুল আলম রিপন, তাদের গাছ। এই পাশে হচ্ছে মরহম মুস্তাউদ্দিন মাস্টার সাহেবের বাড়ি। এটাকে ঐশী, ওয়ালাইকুম সালাম, কি আমার সাথে সংযোগ আছে নাকি? ফেসবুক আমারটা দেখা যায়? ও আচ্ছা, লাইভ করতেছি। তো এই পাশে হচ্ছে এই যে
মরহম মোহাম্মদ আলী সাহেবের বাড়ি, তার ছেলে দক্ষিণ পাশের বাড়িটা হচ্ছে আলতাফ মোড়লের বাড়ি। তো আমি আবারও বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আগের এক লাইভে বলেছি, আমাদের এক ভাই ইঞ্জিনিয়ার হামিদুল হক সাহেবের বাড়ি এক সময় এখানে ছিল, আমরা যখন ছোট ছিলাম। তো ইঞ্জিনিয়ার হামিদুল হক এখান থেকে সেই দেওনা চলে গেছে, ওইখানে তাদের বাড়ি। তো ইঞ্জিনিয়ার হামিদুল হক সাহেবের শৈশব, কৈশোর, বাল্যকাল এখানেই কেটেছে, যা আগেই বলেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার বড় ভাই ইঞ্জিনিয়ার হামিদ সাহেবের এই মাটি ও মানুষের সাথে। যাদের সাথে চলাফেরা ছিল তাদের অনেকেই হয়তো দুনিয়াতে ছেড়ে চলে গেছে, যেমন আমার ভাই রিয়াজউদ্দিন মোড়ল হামিদ ভাইয়ের খেলার সাথী ছিল হয়তোবা। তবে ওনার খেলার সাথী জামাল মোড়ল, আঙ্গর জালাল মোড়ল ভাই, তারা এখনো জীবিত আছে। তো একসময় আমার ছোটবেলার কথা মনে আছে, এই যে সামনে যে বড়ি বাগান আছে, এখানে আমরা দাঁড়িয়া বাঁধা, গোল্লা ছুট, কানামাছি বোবো, কত কি খেলা খেলতাম। সেই প্রাচীন কালচার, সংস্কৃতি, খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। এখন চলে আসছে এক কৃত্রিম যুগ, বিজ্ঞানের যুগ। এখন আর মানুষ আগের মতো সে ফুটবল খেলা, দাঁড়িয়া বাঁধা খেলা, গোল্লা ছুট খেলা এগুলি খেলে না। মানুষ অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত, অনেকেই অবসর জীবনযাপনের কারণে নানান মাদকাসক্তের সাথে জড়িয়ে রয়েছে। আমার মনে হয় এদেশে খেলাধুলাকে যদি পুনর্জীবিত করা যায়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা এগুলোকেও যদি একটু বাঁচিয়ে রাখা যায়, তাহলে মাদক মুক্ত সমাজ গড়া অনেক সহজ হবে। আসলে অপরাধের, সমস্ত অপরাধের মূল রুটই হচ্ছে মাদক। এই মাদক, আর যুব সমাজদেরকেও আমি দোষ দিতে চাচ্ছি না আসলে, যে আসলে দীর্ঘ 53 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হলো, অথচ এখনও মানুষের যে চাপ, 4-5টি বেসিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর কোনোটাই হচ্ছে না। বেকারত্ব, যুবক ছেলেরা বেকার ঘুরছে, তাদের কোনো টাকা পয়সা নেই। সে কারণেই তো তারা কুপথে পা বাড়াচ্ছে। তাদের তো বাঁচতে হবে, তাদের তো চলতে হবে। হ্যাঁ, আমি অবশ্য তাদের পক্ষে বলছি না, কিন্তু কথা হচ্ছে যে আমাদের সমাজটা যদি ওই রকম হতো, যেখানে মানুষের মৌলিক চাহিদার গ্যারান্টি রয়েছে, যেখানে মানুষ চিকিৎসার অভাবে মারা যায় না, যেখানে মানুষ একটা আবাসস্থল থাকবে, যেখানে প্রতিটা মেধাবী ছেলেরা পড়াশোনার সুযোগ পাবে রাষ্ট্রীয় খরচে, মানুষের খাবারের ব্যবস্থা থাকবে, 3 বেলা অন্তত মোটা কাপড়, মোটা ভাত বলতে যা বোঝায়। তো অপ্রিয় হলো সত্য, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মানুষের মৌলিক চাহিদার গ্যারান্টিটা পর্যন্ত হলো না। কিন্তু আমরা আশাবাদী, যদি আল কোরআনের আলোকে, বর্তমানে তো চলছে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, যেই সুদ বড় লোককে আরও বড় করে আর গরিবকে ছাতাত মাটির নিচে দাবিয়ে দেয়। সুদ হচ্ছে শোষণের হাতিয়ার। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, যদি কোনো ভূখণ্ডে তোমাদের রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে 4টি বেসিক কাজ করতে হবে: নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যে প্রতিটা কাজই কিন্তু ক্ষমতার সাথে সম্পর্কিত। তো আসলে একটি মাত্র জিনিস, যেটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করা যায়, তাহলে আগামী 2 বছরের ব্যবধানে বাংলাদেশে দান করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা ফ্যামিলি তার চিকিৎসা পাবে, প্রতিটা ফ্যামিলির তার সন্তানেরা লেখাপড়ার সুযোগ পাবে, মানুষের পেটে ভাত থাকবে। হ্যাঁ, অনেকে অপপ্রচার করছে যে ইসলামওয়ালারা যদি এই দেশে ক্ষমতায় আসে, তাহলে সেই পাইকারি দরে হাত কাটা শুরু করবে, মেয়েদেরকে
গড়ে বন্দি করা হবে, এগুলি সব হচ্ছে অপপ্রচার। যারা অপপ্রচার করছে যে হাত কেটে ফেলা হবে বলে ভয় দেখাচ্ছে, মূলত তাদের হাতটাই আগে কাটা যাবে। তাল চোর, বেল চোর, কদু চোর, এসব চোর পড়ে ইসলামী সমাজ হলে পড়ে এমনিতে তারা ভালো হয়ে যাবে। শুধু বিপদ হবে যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করতেছে। আর আমাদের সমাজে কালচারাল প্রোগ্রামের নামে, সংস্কৃতির নামে, যেমন আমি একটা উদাহরণের সময় দিয়ে থাকি যে কাউকে যদি কাতুকুতু দেওয়া হয় এবং সে যদি হেসে ফেলে, তাহলে যদি তাকে জোরে একটা থাপ্পড় দিয়ে দেওয়া হয়, এই হাসিস কেন, কিন্তু সে হাসতেছে মূলত তাকে কাতুকুতু দেওয়ার জন্যই, নাহলে তো সে হাসতো না। তো ঠিক তেমনই আমাদের সমাজটা কাতুকুতুপূর্ণ সমাজ। আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সমাজযন্ত্র কালচারাল প্রোগ্রামের নামে, সাংস্কৃতিক প্রোগ্রামের নামে উঠতি বয়সের নারীদেরকে দিয়ে, যে নারীদের প্রতি পুরুষের আকর্ষণ আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। যে সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। সন্তানের প্রতি ভালোবাসা না দিলে পরে সন্তান মানুষ লালন পালন করতো না, মায়েরা লালন পালন করতো না। আর যদি নারীর প্রতি ভালোবাসা না হতো তাহলে পৃথিবীতে পরিবার গড়ে উঠতো না, মানুষ বাড়তো না। আল্লাহ তো চান পৃথিবীতে মানুষ বাড়ুক। তো যাই হোক, ইসলামী সমাজ হলে পরে কালচারাল জগতে, সংস্কৃতির জগতে এমন কোনো প্রোগ্রাম করা হবে না যেটা মানুষের যৌন সুরসুরিকে কুতো দেয়, যৌন সুরসুরিকে জাগিয়ে দেয়। ইসলামী সমাজ হলে পরে মানুষের বেসিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবগুলির গ্যারান্টি হবে। এখানে পাপের পরিবেশ থাকবে না, এখানে নেকির পরিবেশই বলবৎ থাকবে। তবে দেখা যাবে ওই নেকির পরিবেশেও কিছু লোক জানাবে বিচার করবে যাদের স্বভাব চরিত্র মাত্রা অতিরিক্ত ধরনের খারাপ, এবং তাদের জন্য ইসলামের কঠোর আইন মৃত্যুদণ্ড। আর যারা তাল চোর, বেল চোর, কদু চোর, যেই চোর গড়ে আমরা সমাজে দেখি, মানুষ তাদেরকে পাইলে পরে বেদম উত্তম মাধ্যম করে, একটু নেকির বাক, মানে তাদের উত্তম মাধ্যম করতে পারলে যেন তারা মনে করে যে একটা নেকির বাপ পাইলো, একটা সোয়াবের বাপটা পাইলো। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে তালচোর, বেলচোর, কদুচোরদেরকে যারা উত্তম মাধ্যম করে, মারধর করে, তারা তাদের চেয়ে আরও অনেক বড় মাপের চোর। সুতরাং যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতেছে যে ইসলামী সমাজ হলে পরে চোরের হাত, মানে হাত কাটা ফেলানো হবে, নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হবে, এগুলি সব অপপ্রচার। নারীদেরকে ভালো শিক্ষা দেওয়া হবে, গার্লস স্কুলগুলোতে কি বলে মহিলা শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমাদের সমাজে যেমন প্রায়শই শোনা যায় শিক্ষক ছাত্রীর হাত ধরে চলে যায়। তো ইসলামের যে পর্দা ব্যবস্থা, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষের যৌন আকাঙ্ক্ষাকে কি বলে একটা ভারসাম্যে রাখা, এটা যেন কুপথে পা না বাড়ায়। এই জন্যই তো পর্দা, আর কিছু না। তো যাই হোক, একটা সুন্দর সমাজের জন্য ইসলামী দলগুলি এদেশে যদি ঐক্যবদ্ধ হয়, আমরা লক্ষ্য করছি এদেশের সকল ইসলামী দল একটি বাক্সে তারা ভোট দেবে, এরকম একটা পরিকল্পনা চলছে। আমি আশা করব এই বৎসর যে একটা সুযোগ হয়েছে, আগামী 100 বৎসরে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর এমন সুযোগ আসে কিনা সন্দেহ। সুতরাং ছোটোখাটো মত পার্থক্য ভুলে গিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত। তা না হলে পরে এদেশের কপালে ভোগান্তি রয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর কথা বাড়াচ্ছি না। সর্বশেষ আমার ওসমান আলী ভাইকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওসমান আলী ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো লাইভ আর বাড়াচ্ছি না, আমি শেষ করতে যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম, আমার বাড়ি থেকে। সেখানে এসে আমার লাইভ শেষ করব। দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা কষ্ট করে আমার এই লাইভ দেখছেন অথবা উপভোগ করছেন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
ভালোবাসা, শুভকামনা থাকলো নিরন্তর অবিরাম। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অন্য কোনো লাইভে আবার দেখা হবে সেই আশা রেখে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ করছি আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর থেকে।